পশ্চিমবঙ্গ দিবস বিষয়টা ধর্মীয় বিষয় নয়। পশ্চিমবঙ্গ দিবস বিষয়টা ইতিহাস। কিন্তু এই পশ্চিমবঙ্গ দিবস বিষয়টার সঙ্গে ধর্ম জুড়ে গেল কেন? কারণ পশ্চিমবঙ্গ দিবস বিষয়টা হচ্ছে ধর্ম রক্ষার বিষয়। আর যেহেতু এই দিবসের মধ্যে দিয়ে ধর্ম রক্ষার সুযোগ আমরা পেয়েছি, আর আমরা ধর্ম রক্ষার সুযোগের সঙ্গে নিজেরা রক্ষিত হয়েছি, তাই এই দিবসটা আমাদের কাছে স্মরণীয়, বরণীয় এবং অবশ্যই মননে রাখার বিষয়। আমি শুরু থেকেই বলি যে ধর্ম রক্ষতি রক্ষিতা, আমরা এটা সবাই শুনেছি। এই কথাটা প্রথম বলেছিলেন মা কৌশল্যা, দশরথ নন্দন শ্রীরাম। যখন রামচন্দ্র পিতার সত্য রক্ষার জন্য বনবাসের দিকে যাত্রা করছিলেন, তখন মাকে প্রণাম করতে গেছিলেন। তখন মা কৌশল্যা তিনি বুঝেছিলেন যে তার ছেলে ধর্ম রক্ষার পণ করে বসে আছে, তাকে আমি যাই বলি না কেন আমার চোখের জলে সে ফিরে আসবে না। তাই তিনি বলেছিলেন যে তুমি যা করছো ঠিক করছো, আর তুমি যখন ধর্ম রক্ষা করছো, ধর্ম তোমাকে ঠিক রক্ষা করবে। তেমনি হিন্দুরা 1000 বছরের বৈদেশিক আক্রমণ সহ্য করে, বৈদেশিক অপশাসন সহ্য করে যারা ধর্ম রক্ষা করেছে, যারা দুটো অন্যের জন্য, প্রাণের জন্য, সুযোগ সুবিধার জন্য ধর্ম বদল করে চলে যায়নি, তাদেরকে রক্ষা করবার দায়িত্ব সময়ে সময়ে ধর্মই। আপনারা খেয়াল করে দেখুন, মোগল শাসন যেখানে হিন্দুরা একসময় মনে করেছিল যেমন চন্দ্র সূর্য সত্য, তেমন মুসলমান রাজত্ব সত্য, এর থেকে আমাদের উদ্ধার নেই। কিন্তু জন্মালেন এক সাংঘাতিক মানুষ, ছত্রপতি শিবাজী মহারাজ। জয় ভবানী স্লোগান দিয়ে তিনি হিন্দুকে উদ্ধার করলেন, উদ্ধারের রাস্তা দেখান। তারপরে নানান ঐতিহাসিক টানাপোড়েন হয়েছে, কিন্তু ভারতবর্ষের হিন্দুত্বের যে বীরত্ব তা পৃথিবীর ইতিহাসে সবসময় স্বর্ণাক্ষরে লিখে গেছেন কয়েকজন হিন্দু যোদ্ধা। তার মধ্যে একজনের কথা আমি জানি না কজন জানি। পৃথিবীর ইতিহাসে একমাত্র যোদ্ধা, মাত্র 20 বছরের রাজত্বকালে 41টা যুদ্ধ জড়িত, 41টা যুদ্ধ করে 41টা যুদ্ধে বিজয় লাভ করেছে। যার মধ্যে সব থেকে অবিশ্বাস্য হচ্ছে 40 জন সৈনিক নিয়ে 4000 মুঘল সৈন্যকে পরাজিত। আজকের তারিখে আমেরিকা, ইসরায়েল, চায়না, জার্মানি, ফ্রান্স তাদের সৈনিকদের যে যুদ্ধ কৌশল, যুদ্ধবিদ্যা শেখানো হয়, সেই যুদ্ধ কৌশল এবং যুদ্ধবিদ্যার মধ্যে অবশ্যই বালাজি বিশ্বনাথের পুত্র পেশোয়া বাজিরাও এর যুদ্ধ কৌশল শেখানো। মোগলরা যখন মনে করত যে মারাঠা দেশ থেকে আমাদের দিল্লিতে পৌঁছতে 10 দিনের কমে এরা কোনোদিন আসতে পারবে না, তখন তাদের রাতের ঘুম ছুটিয়ে দিয়ে পুরো দিল্লি শহর মারাঠা ঘোষওয়ারের ধুলোয় ভরিয়ে দিয়েছিলেন বালাজি বাজিরাও। মাত্র 3 দিন পালিয়ে গেছিলেন মোগল সম্রাট, এই ছিলেন। পরবর্তীকালে এক সাংঘাতিক রোগে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু। পরে সেই সুযোগে ইংরেজরা আমাদের দেশে, ইংরেজরা দেশ দখল করেছিল বটে, কিন্তু আমাদের প্রাণপুরুষ, সাহিত্যের প্রাণপুরুষ যাকে আমরা সাহিত্য সম্রাট বলি, সে বঙ্কিমচন্দ্র, তিনি একটা বিখ্যাত কথা বলেছেন যে ইংরেজরা ছিলেন ভারতবাসীর কাছে ভগবানের উপহার, না হিন্দুত্ব রক্ষার জন্য। আমি জানি না আপনারা কেউ জানেন কি, কিন্তু ইতিহাস বলছে যে ইউরোপে ভারতের জ্ঞান ভান্ডার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিল ইংরেজরা। লর্ড ওয়ারেন হেস্টিংস, যাকে আমাদের ইতিহাস বিকৃতকামী মানুষ, নিষ্ঠুর মানুষ, অসৎ মানুষ বলে দেখিয়েছে, পড়িয়েছে, সেই লর্ড ওয়ারেন হেস্টিংসের
বন্ধু জন ওয়েলিক্স এবং ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায় প্রথম মহাভারতের সম্পূর্ণ ইংরেজি অনুবাদ হয় এবং মহাভারত থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা অংশকে আলাদা করে ডায়ালগস বিটুইন কৃষ্ণা অ্যান্ড অর্জুন নামে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসকে আমরা জানি যে ইংরেজরা বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু কারণটা আমরা জানি না। যে কারণটা বলা হয় সেটা সঠিক নয়। কারণটা হচ্ছে এই যে এমন একটা প্যান্ডোরাস বক্স খুলে দিয়েছিল যে ইংরেজরা শ্রেষ্ঠ জাতি, ইউরোপীয়রা শ্রেষ্ঠ শিক্ষিত, এই মিথ ভেঙে দিয়েছিল। ভারতবর্ষের শিক্ষার আলো যখন পৌঁছে গেছিল ইউরোপ, কারণ জন ওয়েলিক্সের সেই অনুবাদ পাঠ করবার পরে ফ্রান্স থেকে আসা আর্কেটিল ডুপেরন বলে এক ব্যক্তি 1785 সালে খোঁজ খবর করে তিনি সোজা চলে গেছিলেন মোগল সম্রাট দারার যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি থেকে তিনি পার্সি গ্রন্থ আবিষ্কার করেন উপনিষদ। সেই উপনিষদ ছিল উপনিষদের পার্সি অনুবাদ। আর্কেটিল ডুপেরন সেই উপনিষদের পার্সি অনুবাদ করে যখন সারা বিশ্বের কাছে পেশ করলেন ল্যাটিন ভাষা, তখন সারা বিশ্ব যেন কেঁপে উঠল। আমরা একটা বিখ্যাত কথা শুনেছি স্বামী বিবেকানন্দের সম্পর্কে। জন রাইট, শিকাগো ধর্মসভার উদ্যোক্তা, ডক্টর ব্যারোসকে চিঠি লিখছেন যে এই যে মানুষটিকে পাঠাচ্ছি, এই মানুষটির জ্ঞান আমাদের সমস্ত অধ্যাপকের জ্ঞানের থেকে বেশি। এই কথাটা তিনি প্রত্যেক অনুপ্রেরণা পেয়েছিলেন তার সেই 1893-এর 80 বছর আগে। অর্থাৎ শোপেনহাওয়ার নামক জার্মান দার্শনিক প্রথম আর্কেটিল ডুপেরনের ল্যাটিন উপনিষদ খুলে বলে গেছিলেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডারকে যোগ করলে এই উপনিষদের জ্ঞানের তুলনায় সেটা একটা লাইব্রেরির একটা তাকের কয়েকটা বইয়ের। কে বলেছিলেন? স্যার আর্থার শোপেনহাওয়ার। তার উইল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য আইডিয়াস নামক বিখ্যাত দার্শনিক। এই যখন হয়ে গেল ব্রিটিশরা চমকে গেল, এই ভান্ডারকে আমাদের কেড়ে নেওয়ার জন্য তারা কি করেছিল? 1835 সালে অক্সফোর্ডে সংস্কৃত গবেষণা কেন্দ্র তৈরি। সংস্কৃত কোথাকার ভাষা? ভারতের ভাষা। ভারতে কে আছে? ব্রিটিশরাই আছে। ভারতে ব্রিটিশরাই আছে। ভারতের সংস্কৃত গবেষণার কেন্দ্র এই মুহূর্তে পুরী, কাঞ্চি, গুজরাটের দ্বারকা এবং অবশ্যই বেনারস, কাশী। তা সত্ত্বেও কেন অক্সফোর্ডে? কারণ এই মুসলমানরা যে ভুল করেছিল, ইংরেজরা সেই ভুল করতে চায়। তারা এই জ্ঞান ভান্ডার নিয়ে আমাদের বলে চালাবে, যেমন আমাদের নিম পাতার পেটের নিয়ে তারা আমাদের বলে চালানোর চেষ্টা করছে, আমরা সবাই জানি। সেই জন্য সমস্ত জ্ঞান ভান্ডার যা সংস্কৃত বই পেত, মুসলমান শাসকরা কি করতো? সংস্কৃত বই দেখলেই আগুন পুড়িয়ে। আর ব্রিটিশ শাসকরা কি করলো? সংস্কৃত বই দেখলে চলো বস্তা করে নিয়ে চলো ইংল্যান্ড। অক্সফোর্ড সংস্কৃত গবেষণা 1835 সালে তৈরি হয়েছিল অক্সফোর্ড সংস্কৃত গবেষণা কেন্দ্র। ধর্ম রক্ষতি রক্ষিতা, ভগবানের অসীম লীলায় 1836 সালে কামারপুকুরে জন্মেছিলেন স্বয়ং সংস্কৃত গবেষক শ্রীরাম গদাধর। আপনারা জানেন যে সেই একটা গদাধর অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ কলিযুগে এসে কোনো স্পেশাল এফেক্ট না দেখিয়ে, কোনো কথাটা বুঝতে পারছি স্পেশাল এফেক্ট, কারণ রাম থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে প্রত্যেক অবতার স্পেশাল এফেক্ট দেখিয়েছে। সেই স্পেশাল এফেক্টে তাদের শত্রুকে জয় করেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ কোনো স্পেশাল এফেক্ট দেখায় একদম সাধারণ মানুষ হয়ে তিনি একটা বোম ছেড়ে দিয়ে গেছিলেন, যার নাম যারা ভারতবর্ষের ধর্মকে ছোট করবার জন্য 1893-এর হিন্দুদেরকে কোনো রকম ভাবে ডাকি দেয়নি। কয়েকশো লোকের ব্রাহ্ম ধর্মের প্রতিনিধি প্রতাপচন্দ্র মজুমদারকে পর্যন্ত ডেকেছিল, কিন্তু হিন্দুদের প্রতিনিধিকে বিশ্ব ধর্মসভায় ডাকেই। ভগবানের এমন লীলা যে সেই ধর্মসভায় উপস্থিত হয়ে গেলেন হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, বোম ফাটিয়ে দিয়ে। আমরা অনেক বিশ্বজয়ের কথা শুনেছি,
কিন্তু বিবেকানন্দ এমন একটা বিশ্বজয় করেছিলেন যে বিশ্বজয় কোনোদিন গান হবে না, যতদিন বিশ্ব থাকবে ততদিন বিশ্বজয়। যে আলেকজান্ডার, চেঙ্গিস খান সকলের বিশ্বজয়, তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে জয় শেষ হয়ে গেছে, কিন্তু বিবেকানন্দের বিশ্বজয় কোনোদিন না। হিন্দু ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম সেদিন প্রমাণ। এরপরে ইংরেজরা সাবধান হলো, সতর্ক হলো। 1901 সালের সেন্সাস আবিষ্কার করলো যে বাংলা এত বড় রাজ্যের অর্ধেকটাই হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, 40% 1901 সেন্সাসে প্রমাণ হলো। তখন ওরা চিন্তা করলো যে এদের মেরুদণ্ড ভাঙতে গেলে একটা ভাঙতে হবে। কি ভাঙতে হবে? হিন্দু মুসলমান পৃথক করে। পৃথক করলো কেন? পৃথক করলো এই কারণে যে তাদের শাসনের সুবিধা হয়। পৃথক করলো এই কারণে যে হিন্দুরা অনেক বেশি মেধাবী, ওদের এগিয়ে যাওয়ায় বাধা দিত। কিন্তু পৃথক করলো আরেকটা কারণ, এদের ভেতরের মনোভাবটা জানবার জন্য। যা চেয়েছিল তাই। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা হলো। বাংলার হিন্দুরা ঝাঁপিয়ে পড়লো বঙ্গভঙ্গ আটকাবার জন্য। 1906 সালে বাংলার মুসলিমরা তৈরি করলো মুসলিম লীগ, প্রচ্ছন্ন বঙ্গভঙ্গ সমর্থন। মুসলিম লীগ তৈরি হচ্ছে 1906 সালে। আমরা ইতিহাস পড়েছি, পড়িনি, মনে করে দেখুন। জাতীয় কংগ্রেস 1885 থেকে 1905, 20 বছরের প্রথম কার্যকলাপ আমাদের মাধ্যমিকে আসতোই। আমাদের কোনোদিন শর্ট কোশ্চেনও দিত না যে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছে। কেন? যদি দিত আমরা এটা নিয়ে চর্চা করব, বইতে লেখা ছিল। আমরা গুরুত্ব দিইনি, কারণ মাস্টারমশাইরা পড়ার সময় গুরুত্ব দেয় না, কোশ্চেনে আসে না, আমরা গুরুত্ব দিইনি। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গের সঙ্গে মুসলিম লীগের সম্পর্ক না থাকলে 1906 সালে মুসলিম লীগ হলো কেন? মুসলিম লীগের প্রতিষ্ঠা 1906 সালে। আরো মজার জিনিস, 1913 সাল মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ জয়েন করলেন, মানে বাংলা থেকে ওটা সর্বভারতীয়। আরো মজার বিষয়, মোহাম্মদ আলী জিন্না যিনি কংগ্রেসের লোক, তিনি 1913 সালে মুসলিম লীগ জয়েন করলেন, কিন্তু কংগ্রেস ছাড়লেন। 1920 সালে তিনি কংগ্রেস। ইতিহাসে যে অংশগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, সেই অংশের উপরে প্রশ্নচিহ্ন খাড়া করুন, সব ইতিহাস আপনার সামনে জল করুন। একটা মজার ইতিহাস বলি, মহাত্মা গান্ধী কবে প্রথম জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন? এক্ষুনি যদি কুইজ করা হয় 1000 ছাত্র নিয়ে, খুব ভয়ঙ্কর ব্যতিক্রম যদি হয় তাহলে হয়তো একজন ব্যতিক্রম পাওয়া যাবে, বাকি 999 বলবে 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধী 1901 সালে কলকাতা কংগ্রেসের মিটিং এ পর্যন্ত উপস্থিত ছিলেন। আমরা জানি, জানো না ভাই? 1901 সালে জাতীয় কংগ্রেসের মিটিং এ তিনি উপস্থিত। খেলাটা কি চলছিল তখন? মহাত্মা গান্ধী চেয়ার পছন্দ করেন, মহাত্মা হতে হবে, সেই সময় তিনি চেয়ার পান, তাই তিনি সাউথ আফ্রিকা। তৎকালীন সময়ে 1905 সালে আপনারা পড়েছেন ইতিহাসে, জাতীয় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়েছিল, নরমপন্থী, চরমপন্থী। চরমপন্থীদের নেতৃত্বে ছিলেন তিলক। ভারতবর্ষে শিবাজি উৎসব চালু করেছিলেন, বাংলায় রবীন্দ্রনাথ করেছিলেন শিবাজি উৎসব, আপনারা জানেন। ইংরেজরা প্রমাদ বলেছিল যে হিন্দুত্ব চারা দিচ্ছে, তাই ইংরেজরা জাতীয়তা বিরোধী মুসলিমদের সঙ্গে একজোট হয়ে, যেমন ইংরেজরা বুদ্ধি দিয়ে ডক্টর অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম 1885 সালে স্বাধীনতা আন্দোলনকে নিজেদের কন্ট্রোলে রাখবার জন্য জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল, ঠিক সেই রকম ইংরেজরা মুসলিমদের বুদ্ধি দিয়ে জাতীয় কংগ্রেসকে আরো দুর্বল করবার জন্য এবং জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করবার জন্য 1906 সালে মুসলিম লীগের জন্ম। 1911 সাল জাতীয় কংগ্রেস এবং তৎকালীন প্রত্যেকের চেষ্টায় অবশ্যই বন্ধ হয়েছিল বঙ্গভঙ্গ, কিন্তু ইংরেজরা একটা ধাক্কা দিল, কলকাতা থেকে রাজধানী পাঠিয়ে দিল। আপনারা জানেন, দিল্লিতে যখন রাজধানী পাঠানো হলো তখন ভারতের বাংলার বিপ্লবীরা বলল, ওরা আমাদের ধাক্কা দিয়েছে, আমরা ওদের ধাক্কা দেবো। কিরকম ধাক্কা?
বসন্ত বিশ্বাস, হাতির হাওদায় লর্ড হার্ডিঞ্জ বসে আছেন, দিলের বোম্বে। পেছনে ছিলেন রাসবিহারী বোস। কিন্তু ইংরেজদের গোয়েন্দা বিভাগ খুব সক্রিয় ছিল, তার কারণ একটু আগে আমার মাথায় ধরে গেছে ইন্দিরা বোস কোথা থেকে খবর বেরিয়ে গেছে। রাসবিহারী বোস বুঝলেন যে আমাদের ধরবে। রাসবিহারী বোস বুঝলেন যে আমি ধরা পড়লে আমার ফাঁসি হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা মনে আছে? রাজাকে বলছে, রাজা আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি বললে আমি একটু করে যেতে পারি। তাহলে মরে যাবে, মরে তো যাবো, আমি চলে গেলে আপনাকে দেখবে। রাসবিহারী বোসও সেই চিন্তাই করেছিল যে আমি চলে গেলে ভারত মাতাকে দেখবে কি। তাই রাসবিহারী বোস P.N. ঠাকুর ছদ্মনাম নিয়ে রবীন্দ্রনাথের আগে রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে টোকিও ভ্রমণ তত্ত্বাবধান করবার জন্য চলে গেলেন জাপান। ইংরেজরা তাকে দেখতে পারল না। তিনি কিন্তু ভারত মাকে দেখবেন যে দায়িত্ব নিয়ে গেছিলেন, সেই দায়িত্ব পালন করেছেন সেখানে বসে। সেই ইতিহাস পড়া। তারপর কি হলো? ইতিমধ্যে একটা মজার ঘটনা ঘটেছে। মজা করবো না দুঃখে করবো। 1915 সাল বুড়িবালামের তীরে বাঘাযতীন এবং তার 4 সঙ্গী অকারণ মারা। অকারণ কেন বলবো না? আসার কথা জার্মানি থেকে অস্ত্র বোঝাই জাহাজ। জাহাজ তো এলো না, এলো গাড়ি বোঝাই পুলিশ। চার্লস টেগার্টের নেতৃত্বে 65 জন পুলিশ এসে গুলি চালিয়ে তার সঙ্গীদের মেরে দিল এবং কেন? আমরা ইতিহাসে এই পর্যন্ত পড়েছি, তারপরে কেন করলাম? কিসের কারণে অস্ত্র এলো না, পুলিশ এলো? প্রশ্ন জাগে, এই প্রশ্ন জাগে। ইতিহাসে এর সূত্র দেওয়া। আপনারা পড়েছেন ইতিহাসে বিখ্যাত একটা নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। চোখে চশমা, শক্তিশালী এক লোক। হ্যাঁ, শক্তিশালী ছিল শরীরে এবং কিন্তু লোকটি চরম। সেই লোকটি যার নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি ছিলেন বাঘাযতীনের ডান হাত। বাঘাযতীন তাকে ইন্দোনেশিয়া পাঠিয়েছেন, জাপায় পাঠিয়েছেন, সমস্ত রকম ব্যবস্থা করেছেন অর্থ দিয়ে। অর্থ করতে আসতো তখন অনেক কষ্টে, অনেক সরকারি কোষাগার লুণ্ঠন করে তখন বিপ্লবীর অর্থ পেত। সেই অর্থ থেকে বাঘাযতীন পাঠিয়েছিলেন নাকি। কিন্তু জার্মানির সঙ্গে আলোচনা করে তিনি মেটেরিয়ালাইজ করতে পারেন, অস্ত্র পাঠানোর ব্যবস্থাই। কিন্তু ওইখানে গিয়ে একটা রঙিন পৃথিবী তিনি আবিষ্কার চিন্তা করলেন, ভারত দরকার স্বাধীনতা চলে যায়। ব্যাস, তিনি একটা কাজ করলেন, যে কাজটা করলে তিনি ইংরেজদের কাছে সারা পৃথিবীতে সুখে। সেই কাজ করলেন, তার ফলশ্রুতি জাহাজ এলো না, পুলিশে বাঘাযতীন শেষ। কিন্তু তিনি জানতেন বাঘাযতীনের অন্য শিষ্যরা তাকে ছাড়বেন, তাই তিনি ভারতে ফিরলেন। তিনি সারা পৃথিবী ঘুরতে লাগলেন, চীন, রাশিয়া, আমেরিকা। তারপর হঠাৎ করে 1917 সালে মেক্সিকোতে তৈরি হলো কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো। কে তৈরি করেছে? কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো তৈরি করেছে কে? মানবেন্দ্রনাথ রায়। এই মানবেন্দ্রনাথ রায় ভারতের তখনও কেউ জানে না। মানবেন্দ্রনাথ রায় তৈরি করেছে কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো। এবং কমিউনিস্ট পার্টির লোক মানে বিয়ে থা করবে, যাকে নিয়ে কাজ করবে তাকে তারপরে বিয়ে করবে, তিনিও করেছেন। ইতিহাস করতে জানতেন। তারপরে মানবেন্দ্রনাথ রায় এত কমিউনিস্ট পার্টিতে তার দাম বাড়লো, 1920 সালে দ্বিতীয় কমিউনিস্ট সম্মেলনে তিনি রাশিয়ায় ডাক করেন এবং সেখানে গিয়ে লেনিনের সঙ্গে ভিত্তি করে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া করেছেন। কার হাত ধরে ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল? ইতিহাসের প্রশ্নগুলো জুড়লে বুঝতে পারবেন কার হাত। যেখান থেকে রক্তের দূষণ, জন্মসূত্র থেকে যদি রক্তের দূষণ লাগে, যদি বিচারিতা লাগে, যদি বিশ্বাসঘাতকতা লাগে, যদি প্রতারণা লাগে, সেই পরিবার যখন বড় হয় তারা সবাই মিলে কি করে? আজকে আমরা তাদের সেই এম.এন. রায় যখন ভারতবর্ষে এলেন প্রথমবার 5-7 বছর পরে, 22 সালে সম্ভবত ভারতবর্ষে যখন এলেন, তাকে দেখে তৎকালীন মানুষ চিনতে পারলো, আরে এ তো আমাদের নরেন। কিন্তু সে নরেন, এ নরেন। সে নরেন ছিল কলুষিত নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
ওই জন্যই আমরা ইতিহাস যখন পড়েছি নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়, দুটো নামই লেখা আছে, পড়বেন। এবং অনেকদিন বেঁচে ছিলেন, অনেকদিন সুখ ভোগ করেছেন, যা চেয়েছেন তা পেয়েছেন। কিন্তু তিনি কি করেছেন সর্বনাশ। আপনাদের মজার মজার কথা বলি। 1911 সালে একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গে। কি হয়েছিল? ভারতে, পশ্চিমবঙ্গ কি হয়েছিল? আইএফএ সিল্ট, ইয়র্কশায়ার রেজিমেন্ট, মিলিটারি খেলোয়াড় যারা বুট পরে খেলে তাদের সঙ্গে খালি পায়ে খেলে মোহনবাগান 2-1 গোলে ওদেরকে হারিয়ে আইএফএ। ইংল্যান্ডের খবরের কাগজে ছাপা হয়েছিল বেয়ারফুট লায়ন, খালি পায়ের সিংহ। ইংরেজদের যাত্রা বিমানে খুব লাগলো। ফুটবলে হারটাও ওদের যাত্রা বিমানে লাগে। ওরা বললো এই হার আমরা মেনে নেব। তাহলে ওরা জিতলো কেন? না, এদের দেশে এত প্রতিভা, যেমন বিপ্লবী প্রতিভা, যেমন পড়াশোনার প্রতিভা, সত্যেন্দ্রনাথ বোস, জগদীশচন্দ্র বোস তৈরি করে ফেলে। সব দিক দিয়ে প্রতিভা যেমন, তেমন ফুটবলও প্রতিভা। বাঙালিদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের প্রতিভা অসীম। একটু করে আটকানো যাবে না, একটু ভাগ করে দাও। কিভাবে ভাগ করবো? না, বাঙালি হিন্দুরা সব প্রতিভা যেন একসঙ্গে না থাকে, তাহলে কিভাবে ভাগ হবে? না, মুসলিম হিন্দু ভাগ তো করতে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। হিন্দু হিন্দু না, কিভাবে ভাগ করবো? রাজনৈতিক ভাগ করবো না, তাহলে ক্রিয়াগত ভাগ করবো, খেলায় ভাগ করবো। প্ল্যান শুরু হলো 1911 সালে। 1920 সাল 28 জুলাই জোড়াবাগান ক্লাবের সঙ্গে মোহনবাগান ক্লাবের ম্যাচ। জোড়াবাগান ক্লাবের শৈলেশ বসুকে খেলাতে হবে, কিন্তু জোড়াবাগান ক্লাব বলছে শৈলেশ বসুকে নামাবো না, অন্য কাউকে না। এই অজুহাতে মন্মথনাথ রায়, রায়চৌধুরী, সুদেশচন্দ্র রায়চৌধুরী, এরা কয়েকজন মিলে 1 আগস্ট 1920 একটা ফুটবল ক্লাব তৈরি করলেন। কোনো অসুবিধা নেই ফুটবল ক্লাব তৈরি করলে, কারো অসুবিধা আছে? না থাকার কথা। কিন্তু ক্লাবটার নাম দিলেন ইস্ট বেঙ্গল। সহজ কথায় পূর্ববঙ্গ। আমরা এত লড়াই করে, এত মায়ের কোল খালি করে বঙ্গভঙ্গ আটকালাম, তোমরা ফুটবল ক্লাব করে তার নাম অন্য যা খুশি দাও, ইস্ট বেঙ্গল কেন? মালিক শিখিয়েছে। মালিক কে? কি করে বললাম মালিক? না, এই ক্লাবের প্রতিষ্ঠাতার নাম কি? মন্মথনাথ রায়চৌধুরী। কে সে? সন্তোষের রাজা। তিনি কি শুধু ক্রীড়াপ্রেমী? না। খেলা পাগল, ভুল করে নাম দিয়েছে? না, রাজনীতি করতেন, টানা রাজনীতি করতেন। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের 6 বছরের সভাপতি ছিলেন, 30 থেকে 34। এবং 1941 সালে এই ব্যক্তির নামে থেকেই সন্তোষ ট্রফি চালু হয়েছিল বাংলা। তখন ইংরেজ শাসন, ইংরেজ শাসন। মন্মথনাথ রায়চৌধুরীর নামেই সন্তোষ ট্রফি চালু হয়েছে। কেন? না, তারা তার মালিককে যা দিয়েছে, মালিক তো কিছুটা ফেরত দেবেই। রায় বাহাদুর মন্মথনাথ রায়চৌধুরী। আপনারা যারা সীমান্ত ইতিহাস দেখেছেন, রায় বাহাদুর হওয়াটা কিরকম ছিল, আর রায় বাহাদুর কারা হতো, রায় বাহাদুরের সঙ্গে ইংরেজদের কেমন সম্পর্ক ছিল, আপনারা নিশ্চয়ই সিনেমা দেখেছেন। তাহলে ইস্ট বেঙ্গল নাম কেন হয়েছে? ইংরেজরা চেয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব কেন জন্ম হয়েছে? হিন্দুদের মধ্যে বিভাজন করা, স্থায়ী বিভাজন আজও আছে, আজও আছে বাংলার হিন্দুদের মধ্যে বিভাজন ইস্ট বেঙ্গল ক্লাব। আর ইস্ট বেঙ্গল যে নাম হলো, সঙ্গে সঙ্গে সুযোগ কাজে লাগালো আরেকটা ফুটবল ক্লাব। কি নাম হলো? ডাইরেক্ট। ওরা সবসময় ডাইরেক্ট, ওরা যা করে ডাইরেক্ট আসে, লুকো চাপার মধ্যে, ক্ষমতার ভেতরে থাকবে। ওরা নিজেদের মেয়েদেরকে বোরখার ভেতরে রাখতে পারে, কিন্তু কাজের বেলা কোনো বোরখা নেয়। মহামেডান স্কুল মুসলিম ক্লাব। তাহলে বাংলা নাকি ভাগ হবে না? 3টে ভাগ হলো না, একটা হিন্দু, একটা মুসলিম, আর হিন্দু আবার কে শক্তিশালী হবে? কে শক্তিশালী হবে? এবার মজা দেবে।
মহাত্মা গান্ধীকে 1915 সালের জানুয়ারি মাসে গোপাল কৃষ্ণ গোখলে চিঠি লিখলেন, তুমি এসো কংগ্রেসের হাত ধরো, আমরা পারছি। কেন লিখলেন? কার পরামর্শ লিখলেন? কংগ্রেসের এরকম কোনো রেজলিউশন তো হয়। 1907 সাল পর্যন্ত কংগ্রেস ছিল চরমপন্থীদের দখলে। বাল গঙ্গাধর তিলক সুরাট কংগ্রেসে স্বরাজ আমার জন্মগত অধিকার ঘোষণা করেছিল। নরমপন্থী কংগ্রেসরা তারা সেটা মেনে নেয়নি, যদিও পরবর্তীকালে 1929-1930-এর কংগ্রেসে, লাহোর কংগ্রেসে জওহরলাল নেহরু আবার স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিল। একই কথা 22 বছর পরে বলেছিল, কিন্তু 22 বছর আগে বলে অনেক কিছু হয়ে গেছে। অথচ বাল গঙ্গাধর তিলক বলেছিলেন বলে মতিলাল নেহরুরা এমন ব্যবস্থা করেছিলেন যে ইংরেজরা তিলককে নিয়ে এবং তিলকের অনুগামীদের নিয়ে মান্দালয় জেল এবং আন্দামান জেলে পাঠিয়ে তাদের জীবন শেষ। তাই এবার মজাটা কি হলো, মহাত্মা গান্ধী বলে যে মানুষটি, তিনি জানুয়ারি 1915 কংগ্রেসে যোগ দিলেন। ফেব্রুয়ারি 1915 পুনেতে তাঁকে যিনি ডেকেছেন সেই মানুষটা ঝট করে মারা গেল 1 মাস পরে। গোপাল কৃষ্ণ গোখলে মাত্র 49 বছর বয়সে হঠাৎ, ইতিহাসের এগুলো বড় বড় জিজ্ঞাসা চিহ্ন দেয়। আমি যখন পড়তাম ছোটবেলা থেকে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি আর বড় হয়ে উত্তর খোঁজার চেষ্টা, তাই না আপনাদের উত্তরগুলো বলার চেষ্টা। মহাত্মা গান্ধী তো এসে ইতিহাসের চেয়ারে, কংগ্রেসের চেয়ারে বসে বসে এবার কি করলেন? প্রথম অ্যাকশন কি? চম্পারণ অভিযান, বিহার নীল বিদ্রোহ দমন করতে। নীল বিদ্রোহ তখনও ছিল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে 1862 সাল, নীল বিদ্রোহ 1870-এর দিকে মোটামুটি কমপ্লিট হয়েছে। এবং নীল মেশিনের নীল আবিষ্কার হয়ে গেছে, সাইন্টিফিক্যালি আবিষ্কার হয়ে যাওয়ার পরে নীল চাষটা অনেকটাই উঠে গেছে। তাকে ভারতবাসীর কাছে পরিচিত করাবার জন্য ওই আন্দোলনটা করা হয়েছিল। কথাটা কি খাটোখাটো লাগছে? কি দরকার তাকে পরিচিত করাবার? আর কে পরিচিত করালো? কেন? যে তাকে হঠাৎ করে ওখানে নিয়ে এসছে, কে নিয়ে এসছে? ইংরেজ। কেন নিয়ে এসছে? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে বরাবরের মতো যেমন আগেও কন্ট্রোলে রেখেছিল, কন্ট্রোলে রাখবে। তাদের কন্ট্রোলে রাখার গান্ধী কেন না? গান্ধী তাদের কন্ট্রোলে আছে। তিনি সাউথ আফ্রিকায় এমন কিছু করেছেন যা এখনো প্রকাশ পায়নি, সেই জন্য গান্ধী তাদের কন্ট্রোলে ছিল। আর গান্ধী খুব বাগ্মী ছিল, গান্ধীর প্রতিভা ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। মানুষকে মোটিভেট করবার ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, বুদ্ধি ছিল। কিন্তু খানিকটা ওই নরেন্দ্রনাথ ভট্টাচার্যের মতো শিক্ষা, দীক্ষা, জ্ঞান, স্মার্টনেস, প্রতিভা সব ছিল, কিন্তু মনের ভেতরে সেলফ স্বার্থ ছাড়া অন্য কোনো চিন্তা ছিল না। দেশ ছিল না, জাতি ছিল না, ধর্ম ছিল না। তার ফলে স্বার্থ চিন্তা করতে করতে এরা কি তৈরি হলেন? দেশদ্রোহী, জাতিদ্রোহী, ধর্মদ্রোহী। ধর্মদ্রোহী বললাম, খারাপ লাগবে শুনতে। পরের বছর 1918 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তুরস্কে শুরু হলো খিলাফত আন্দোলন। সঙ্গে সঙ্গে তিনি সায় দিলেন আমরা এই আন্দোলনের পক্ষে। ভারতবর্ষ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তুরস্কে খিলাফত আন্দোলনে আমরা পক্ষে কেন? আমরা একটা পরাধীন দেশের পরাধীন রাজনৈতিক দল, আমরা শুধু আমাদের স্বাধীনতা, আমাদের মানুষের ভালো থাকার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের ওইসবে নাক গলাবার দরকারটা কি? দরকার আছে, দরকার গভীরে। 1906 সালে যে মুসলিম লীগ তৈরি হয়েছে, 6 সালে তৈরি হওয়া মুসলিম লীগ, মুসলিমরা ঠিক ইউনাইটেড হচ্ছে না। অফিস আছে মুসলিম লীগের, জনগণের মধ্যে মুসলিম লীগের প্রচার প্রসার হয়নি। সেই জন্যই তো জনগণের নেতা হয়ে থাকবার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগেও আছেন, কংগ্রেসেও আছেন, কারণ কংগ্রেস জনগণের মধ্যে প্রসারিত। তাহলে মুসলিমদেরকে এমন একটা আন্দোলনের মধ্যে নিয়ে এসে একত্রিত করতে হবে। সেটা মুসলিম লীগ করলে হবে না, কারণ মুসলিম লীগকে তো লোকে চেনে না। তাহলে মুসলিমদের আন্দোলন কে করবে? কেন? আমরা আছি করে দেবো, ভালোবাসি তোমাকে। কংগ্রেস শুরু হলো মুসলিমদের আন্দোলন, মুসলিমদের একত্রিত করে দেওয়া হলো, সাজানো বাগান করে দেওয়া হলো মুসলিম লীগের জন্য, সাজানো বাগান করে দেওয়া হলো। এবং সেই একত্রিত মুসলিমদের অলক্ষ্যে কন্ট্রোল নিয়ে নিল মোহাম্মদ আলী জিন্নাহ। কেন না? তিনি তো কংগ্রেসও আছে, কিন্তু দুই নৌকায় পা রেখে দিব্যি চলছে। এরপরের খেলা হলো অন্য।
ভারতবর্ষের হিন্দু সমাজ বুঝে গেল যে এরা আমাদের শত্রু। 1921 সালে হলো মোপালা বিদ্রোহ। আপনারা জানেন কেরালায় কি হয়েছে? মোপালা বিদ্রোহের নামে হিন্দু নরসংহার হয়েছে। 1920 শেষের দিকে গান্ধীর কাছে ব্রিটিশদের খবর এলো, তোমাকে আমরা, ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, তবুও আমরা তোমাকে সারা ভারতের মানুষের কাছে জনপ্রিয় করছি, আর তুমি সেই জনপ্রিয়তা কি করছো কাজে লাগাও। তোমার প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে কেন? একটা আন্দোলন করো, আন্দোলন করে মানুষকে বিশ্বাস বাড়াও। না কি আন্দোলন করবো? এমন একটা আন্দোলন করো যেখানে আমাদের মারবেন, ঝামেলা করবেন, কিন্তু আন্দোলন আন্দোলন ভাব থাকবে। তাহলে কিরকম আন্দোলন করলে আন্দোলন আন্দোলন ভাব থাকবে? অহিংস অসহযোগ আন্দোলন। এই অহিংস শব্দটা কে বার করেছে? গান্ধী না, ব্রিটিশ বলেছে, তাই গান্ধী বার। এমন আন্দোলন করবে ঝামেলা হবে না, আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আন্দোলন আন্দোলন ভাব থাকবে, মানুষ তোমাকে পাশে থাকবে আর তুমি আমার পকেটে থাকবে। কন্ট্রোল। মজার পরিকল্পনা ছিল ব্রিটিশরা। তাদের চাপে গান্ধী তৈরি করলো অহিংস অসহযোগ আন্দোলন। কারণ আমাদের ধর্মশাস্ত্রে তো অহিংসার কথা বলা নেই। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম, ধর্মে হিংসা তাতেই। তা গান্ধী সেই পরের লাইনটা পুরো বাদ দিয়ে অহিংসা পরম ধর্ম এই কথাটাকে দিয়েছে অহিংস অসহযোগ। কিন্তু মানুষের আন্দোলন, মানুষ নিয়ে নিল আন্তরিকতার সঙ্গে। আন্দোলন এমন হলো যে ব্রিটিশের সিংহাসন গেল বলে। তখন বললো তাহলে এই আন্দোলনকে কন্ট্রোল করতে হবে। গান্ধীকে বললো তুমি এবার আন্দোলন থামাও। তখন ব্রিটিশরা বলছে গান্ধীকে তুমি এবার আন্দোলন থামাও। গান্ধী বলছে আমি কি করে থামাবো? এ তো অবস্থা তো অশ্বত্থামার মতো। রূপসীর অস্ত্র ছাড়তে পারে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ গান্ধী তো আর অর্জুন না। তখন ব্রিটিশরা পায়, তারা সব পায়। ব্রিটিশরা বললো কি যে শোনো, তোমার আন্দোলনের নামটা কি? অহিংস অসহযোগ আন্দোলন। তাহলে তুমি একটা হিংস্র কাজ করবে, আন্দোলনকারীদের দিয়ে একটা হিংস্র কাজ করিয়ে দাও। না আমি কি করে করাবো? না আমরা ঠিক করে দিচ্ছি। কিভাবে হবে? না চৌড়ি চৌড়া বলে একটা বিহারের জায়গা আছে, সেখানকার পুলিশদের ওপাশে একটু মুসলিম প্রধান এলাকা, মুসলিম হিন্দু আদিবাসী সব রকম আছে, ওখানকার মানুষ একটু উগ্রটে। তা পুলিশদেরকে ওখানে দায়িত্ব দিল যে আন্দোলন নিয়ন্ত্রণের নামে ওখানে খুব অত্যাচার। পুলিশ ওখানে অত্যাচার করে দিল। পুলিশরা যে মরবে ব্রিটিশরা জানে, যাকে অত্যাচার করতে পাঠাচ্ছে সে যে মরবে, সিনেমা যেমন ভিলেনটা থাকে না, যাকে অত্যাচার করতে পাঠাচ্ছে সে যে বাঁচবে না ব্রিটিশরা জানে, কিন্তু পুলিশরা জানে না। তারা ভাবছে বস বলেছে অত্যাচার করে দেবে, আমরা ফোর্স পাঠিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই। তারা ওই গ্রামে গিয়ে সেই মানুষগুলো, মুসলিম আদিবাসী সব ধরনের মানুষ ছিল, সেখানে খুব অত্যাচার করছিল। অত্যাচারের সাইড এফেক্ট, তারা খেপে গেল। তারা এসে থানা ঘেরাও করে থানা ঘিরে জ্বালিয়ে দিল। পুলিশে যা চেয়েছিল পুলিশগুলো বললো, সঙ্গে সঙ্গে বললো এই দেখো তোমার নাকি অহিংস আন্দোলন, এই তো সহিংস, জ্যান্ত পুড়িয়ে মারছে, এই তুমি অহিংসার কথা বলো। গান্ধীকে অজুহাত দিয়ে দিল, বলে তোমাকে সাজিয়ে দিয়েছি বাগান, এবার চাষ করো। কি করবো? না তুমি বলো আন্দোলন থামাতে, অহিংস আন্দোলন নেই আর আন্দোলন থামাতে। না আমি বললে শুনবে? হ্যাঁ শুনবে। তুমি বলো আমি খাবো না, খাবো না বললে তোমাদের সবাই ভালোবাসে, আর তুমি যদি খাবো না না বলো তাহলে আমি তোমাকে খাও। ব্রিটিশের ভয়ে গান্ধী বলে বসলো আমি অমরণ অনশনে বসলাম, অহিংস অসহযোগ আন্দোলনে সহিংসা হয়ে গেছে, আন্দোলন বন্ধ। সারা ভারতে আলোড়ন পড়ে গেল, যে আন্দোলন প্রায় সাফল্যের মুখে, দেশ প্রায় স্বাধীনতার মুখে, এ কি হচ্ছে? দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে নেতাজি সুভাষ সবাই এর প্রতিবাদ করলেন, কিন্তু আলটিমেটলি অহিংস অসহযোগ আন্দোলন গান্ধী বসে, কিন্তু তিনি তার কাজ করে যাচ্ছেন। কিভাবে না, এই যে অসহযোগ আন্দোলনটা যখন শুরু হয়েছিল ব্রিটিশদের বুদ্ধিতে, তখন জিন্না এটা জানত। জিন্না জানতেন না যে গান্ধী ব্রিটিশের। জিন্না তার কাজ করে নিয়েছে, মুসলিমদেরকে একত্রিত করে নিয়েছে।
একত্রিত করবার পরে জিন্না তখনই কংগ্রেস ছেড়ে যাওয়ার প্ল্যানে ছিল। জিন্নার প্ল্যান ছিল বেশ তো দিনকে বাঁধিয়ে চলছে থাকবে, কিন্তু যখন দেখলো যে খিলাফত আন্দোলনের পরে নতুন একটা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, তখন জিন্না বলল যে আমার মুসলিম ভাইদেরকে ইউনাইটেড করলাম, এখন আপনি এদেরকে কাজে লাগাতে চাইছেন, আপনার এই আন্দোলনে আপনি মুসলিমদের ব্যবহার করতে চাইছেন। এই বলে এইটাকে সুযোগ কাজে লাগিয়ে মুসলিম প্রীতি এবং ব্রিটিশদের কাছে হওয়ার জন্য জিন্না তখন কংগ্রেস ছেড়ে দিল। আপনারা ইতিহাস খুঁজতে পাবেন, অসহযোগ আন্দোলন শুরু আর জিন্না কংগ্রেস ত্যাগ, সব ইতিহাসে বাস্তবের সঙ্গে মিল। তা জিন্না চলে গেছে, জিন্নার জমি শক্ত হচ্ছে। এ পাশে আরেকজন, এবার 1922 সাল অসহযোগ আন্দোলন শেষ হলো। 1922 সাল বাঙালি প্রতিবাদ মিছিল কিচ্ছু না করে ইস্ট বেঙ্গল ক্লাবের জমি, এই সব জিনিসকে দেখে ভেতরে ভেতরে ছটফট করছিলেন 1896 সালে জন্মানো, সেই সময় মাত্র 27-28 বছরের একটা মানুষ। এই মানুষটার নাম শ্রীমৎ স্বামী পূর্ণবানন্দ। এই ছটফট করতে করতে 1924 সালে গোরক্ষনাথে তিনি নিলেন সন্ন্যাস দীক্ষা। সন্ন্যাস দীক্ষা নিয়েই ঘোষণা করলেন ভারত সেবাশ্রম সংঘের তৈরি করতে শুরু করলেন সন্ন্যাস। তিনি বুঝে গেছেন যেমন নাগা সন্ন্যাসীরা দেশ রক্ষার ভূমিকা নিয়েছিল, আমাকে আর আমার সন্ন্যাসীদের দেশ রক্ষার ভূমিকা নিতে হবে। কারণ দেশ রক্ষার জন্য কেউ নেই, সবাই দেশের সর্বনাশ করতে পরিকল্পনা করছে। ইতিমধ্যে একটা মজার বিষয়, কি বিষয় না, 1922 সালে অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে গেল, 1930 সালে সে ফাটিয়ে দিচ্ছে কয়েকজন। তারা ভগৎ সিং, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, আর এ পাশে মাস্টারদা সূর্য সিং ফাটিয়ে খেলছে, ইংরেজদের অস্থির করে দিচ্ছে। গান্ধী যে আন্দোলন স্বাধীনতার মুখ ভারতবাসী ভুলে যাচ্ছে, তাহলে ভারতবাসীকে গান্ধীকে মনে রাখতে হবে। ওই জন্য টাকা গান্ধী, যে ভারতবাসী যেন ওই ছবি না ভুলে যায়। সেই পরিকল্পনায় ইংরেজরা গান্ধীকে এসে বলল যে তোমার কোনো আন্দোলন নেই, মানুষের স্বাধীনতা স্পৃহা আছে, তাই মানুষ কোথাও যেখানে আন্দোলন পাচ্ছে মানুষ সেদিকে চলে যায়। তোমার থেকে এই মুহূর্তে ভগৎ সিং অনেক বেশি বিখ্যাত, তুমি অবিলম্বে কিছু করো। কি করতে যাই তো আপনাদের বিরুদ্ধে হয়ে যাবে, আপনি বলছেন আন্দোলন করতে, আবার আমি যদি আন্দোলন করতে যাই তো আপনার বিরুদ্ধে হয়ে যাবে। বলে তুমি এমন আন্দোলন করো যে আন্দোলন ভাব হবে কিন্তু আন্দোলন কিছু হবে না। সেটা কিরকম? ব্যাস বুদ্ধি নিয়ে 1930 সালে আমরা ইতিহাসে পড়েছি লবণ আইন ভঙ্গ, কিন্তু কেউ ইতিহাসে খুঁজে দেখিনি যে লবণ আইনটা কবে পা 1885 সালে। তাহলে 1885 সালের আইনকে 1930 সালে ভাঙার কি দরকার? বিবৃত চলছিল, কারণ কোনো অসুবিধা ছিল না। ওই যে দরকার তো ব্রিটিশ সবাই ভগৎ সিংকে ভালোবাসতে শুরু করেছে। এপাশ ওপাশে সবাই এমন লোককে ভালোবাসছে যাকে ব্রিটিশরা ভালোবাসে, কিন্তু ব্রিটিশরা গান্ধীকে ভালোবাসে, কিন্তু গান্ধী কিন্তু ভালোবাসছে না। তাহলে গান্ধীকে দিয়ে কিছু একটা করাতে হবে। চলো খালি পায়ে হাঁটাও, লবণ আইন ভঙ্গ নাটক করো, এই কদিন আগে একটা সরকার চলছিল না, কেন্দ্রে কিছু একটা হয়েছে, এখানকার মানুষকে অকারণ ডেকে বিক্রি করে টোটো ভর্তি করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বিজ্ঞাপন করে সবাইকে ডেকে মিছিল করছে। হয়েছে ঝামেলা সেখানে, মিছিল হচ্ছে, হয়েছে ওয়াকআপ বিল সেখানে, ভাঙচুর হচ্ছে। ব্রিটিশদের শেখা শিখ, গান্ধীর থেকে শেখা শিখ। লবণ আইন ভঙ্গ হয়ে গেল, কি আইন আর কেন ভঙ্গ কেউ জানে না, কিন্তু হাঁটু পর্যন্ত ধুতি পরে একজন হাঁটাহাঁটি করছে, লবণ আইন ভঙ্গ হয়ে গেল। এই সব করে আর এদিকে মানুষের দৃষ্টি কংগ্রেসের দিকে ফেরাবার জন্যে লাহোর কংগ্রেসে স্বরাজ আমার জন্মগত অধিকার, সেই তিলকের কথাটা আবার নিয়ে এলো নেই, মানুষকে আবার একটু উৎসাহ দেওয়া হলো। কিন্তু উৎসাহ দিয়ে কি হবে? 1931 সালে জনগণনা হয়ে গেল। 1931 সালের জনগণনায় দেখা গেল
বাংলায় মুসলিম 55% আর হিন্দু 45%। তখনকার বাংলা অবিভক্ত। ব্যাস ব্রিটিশরা দেখলো চলো এই সুযোগ। 1935 সালে একটা স্পেশাল অ্যাক্ট নিয়ে, সেই অ্যাক্ট নিয়ে এসে কি বললো, যেখানে যে ধরনের সংখ্যাগরিষ্ঠতা সেখানে সেই ধরনের প্রতিনিধি। সেই থেকে 1937 সালে ভোট হলো এবং 37 সালে ভোটের পরে সেই থেকে বাংলায় মুসলিম শাসন চলছে। কেন না, অবিভক্ত বাংলায় মুসলিম বেশি। 1937 সালে অবিভক্ত বাংলায় মুসলিম বেশি, ব্যাস সেই থেকে মুসলিম শাসন চলছে। 1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। ওপাশে বিনায়ক দামোদর সাভারকার, বা যাকে আমরা বলি বীর সাভারকার, তিনি তৈরি করলেন হিন্দু মহাসভা। অন্যদিকে 1925 সালে তৈরি হওয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ততদিনে তার পা জমাতে শুরু করেছে। 1939 সাল শ্যামাপ্রসাদ মুখার্জি নামক কংগ্রেসের একজন নেতৃত্ব পরিস্থিতি বুঝে সরাসরি হিন্দু মহাসভায় যোগদান। হিন্দু মহাসভায় যোগদান করবার পরে সাভারকারের নির্দেশ এলো 1940 সাল মার্চ মাস 23 মার্চ লাহোর কংগ্রেস, কিন্তু লাহোর কংগ্রেস গুরুত্বহীন, তখন লাহোর মুসলিম লীগ অধিবেশন ছিল গুরুত্বপূর্ণ। 1940-এর 23 মার্চ লাহোর মুসলিম লীগ অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম দ্বিজাতিত্বে ভারতকে ভাঙবার কথা ঘোষণা করেছিল, যেখানে মুসলমান দেশ, যেখানে হিন্দু দেশ। তাই আজও পাকিস্তান দিবস কোন দিন পালন করা হয় আপনারা জানেন? 1940-এর 23 মার্চকে স্মরণে রেখে প্রত্যেক বছর 23 মার্চ পাকিস্তান দিবস পালন করা হয়। শ্যামাপ্রসাদের কাছে নির্দেশ এলো সাভারকারের পক্ষ থেকে যে এরা দেশ ভাগ করবার পরিকল্পনায় এগোচ্ছে, আটকাতে হবে, তুমি বাংলা রক্ষার দায়িত্ব নাও। না কিভাবে করবো বলছিলেন আমাদের অধ্যাপক, আমি পরিষ্কার করে দিচ্ছি। 1940 সালের মে মাসে যাকে আমরা গুরুজি বলি, সেই মাধব রাও সদাশিব রাও বলওয়ালকার বাংলায় এসেছে। মার্চ মাসে পাকিস্তানের কথা ঘোষণা হলো, সাভারকারের নির্দেশ হলো শ্যামাপ্রসাদের কাছে তুমি দেখা করো। মে মাসে গুরুজি, শ্যামাপ্রসাদ গুরুজির প্রথম, সেইখানে ব্লু প্রিন্ট তৈরি। পরবর্তীকালে 1943 সালে আবার হয়েছিল। তা এই যে প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে একটা যে বিষয়, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কি করা হলো না, ভোট 42 সালের হলো, 37-এর পরের ভোটটা 42 সালে হওয়ার কথা ছিল, হলো। এপাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এপাশে একটা উৎকল গান্ধীর কাছে, আমাদের কাছে একটা উৎকল দেশ ছেড়ে পালিয়েছে, তাকে ব্রিটিশরা ধরতে পারে। সে উৎকল জার্মানিতে গিয়ে বলছে আমি সুভাষ বলেছি। আবার ব্রিটিশের ফোন, এখন ফোন যাচ্ছে গান্ধীর কাছে, সমস্ত দেশের আন্দোলন ওই লোকটা নিয়ে চলে গেছে। ওই যা বলেছে আমি সুভাষ বলছি, সমস্ত দেশবাসী ওর পক্ষে। তুমি করছো কি না, আপনারা তো বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের সহযোগিতা করতে হবে, ইংরেজদের বিরুদ্ধে কিছু করা যাবে না, বলছেন আমি কিছু করছি না। বলে না এখন করো না, কেন না ওর প্রতি ভালোবাসা যেন জনগণের না, জনগণকে তোমাকে ধরে রাখবে। তাহলে কি করবে, আন্দোলন করো না, আপনাদের বিরুদ্ধে এই সময় আন্দোলন করবো না, করতে হবে, করো, দেখবে ঝামেলা বেশি যেন না। তবে তোমাদের যদি একজন মরবে সেইভাবে আন্দোলন করবে, না বললে আবার সবার আবেগ আসে, জনগণের ভালোবাসা তোমাদের দিকে আসবে। পরিকল্পনা অনুযায়ী খেলা শুরু। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা কংগ্রেস থেকে ঘোষণা নিল যে কোনোভাবে ব্রিটিশদের সহযোগিতা ছাড়া অন্য কিছু করা হবে না, সেই ব্রিটিশের নির্দেশে 1942 সাল 42 সালে করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়ে ভারত ছাড়ো আন্দোলন। এইটা বলতে গিয়ে আমি সেই বিপিন অধিকারী, আমার বর্তমান মুখ্যমন্ত্রী দাদু থেকে আরম্ভ করে সুশীল ধারা, মেদিনীপুরের নেতাদেরকে ছোট করছি না।
তারা 42 সালের আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের ছোট করছি না, কারণ এই গভীর ষড়যন্ত্র তো তারা জানতেন না। তারা তো জানতেন দেশ রক্ষার আন্দোলন করছে, তারা তো মনে প্রাণে চেয়েছিলেন স্বাধীনতা। ষড়যন্ত্র তো অপরতলায় অনেক উঠিত হচ্ছে, তাদের কি দোষ? তারা তাদের লড়াই করেছে এবং তারা শ্রদ্ধেয় এবং অবশ্যই গোল হাঁটিয়ে তারা তাদের চেষ্টা করেছে। কিন্তু এর পাশে আসলে ওটা ছিল সুভাষের ওপর থেকে চোখ সরিয়ে দেওয়া। দেশের জনগণ যেন সুভাষ সুভাষ না করে, যেন গান্ধী গান্ধী করে। তাই ভারত ছাড়ো আন্দোলন চালায়। কারণ আপনারা দেখুন, গান্ধীর কোনো আন্দোলনে সাফল্য এসেছে? আন্দোলন হয়েছে আমরা জানি, সাফল্য একটা, হ্যাঁ, নবনয়ন ভঙ্গে সাফল্য এসেছে। কেন না? ওটা তো আগেই সমাধান করা বিষয় ছিল। সমাধান করা বিষয়ের উপরে একটা নাটক করা। চম্পারণে সাফল্য এসেছে কেন না? ওটাও সমাধান করা বিষয় ছিল, ওটা একটা নাটক করবার জন্য না। পাঁচনের গান্ধীর কোনো আন্দোলনে সাফল্য। যাই হোক, 1945 সালে জাপান হেরে গেল, সুভাষকে গুম করে দেওয়া গেল। মোটামুটি পরিকল্পনা খুব আনন্দে সবাই আছে। এই আনন্দে যখন আছে তখন ব্রিটিশরা একটা বোম ফাটাবে যুদ্ধে জিতে, যে দেখো বাবু, তোমাদের দেশ আমরা ছেড়ে দেবো, আর আমাদের ভালো লাগছে, তোমরা কিছু জ্বালিয়েছো, তোমাদের দেশ আমরা ছেড়ে দেবো। আসলে কি তারা বুঝেছে যে তেজরি ফাঁকা, তোমাদের তেজরি ফাঁকা করে দিয়েছে, এবার ফাঁকা তেজরি দিয়ে তোমরা যা করবার করো, আমরা ফাঁকা। তাহলে না, তাহলে তোমাদের সময় দিচ্ছি, তোমরা ঠিক করো যে দেশের স্বাধীনতা কিরকম হবে। কেননা তোমাদের চিন্তা বলছে একটা আলাদা দেশ চাই, তোমরা বলছো না আমরা দেবো না। তো তোমাদের মত নেই, তোমাদের 3 বছর সময় দিলাম, 48 জুন পর্যন্ত তোমাদের সময় দিলাম, তার মধ্যে তোমরা ঠিক করো। ব্যাস, ব্রিটিশরা বলে দিল 48 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যে ভোটটা 42 সালে হওয়ার কথা ছিল, সেই ভোটটা বাংলায় 42 সালে হয়নি। জিন্না প্রেসার দিল ভোট অবিলম্বে করা। কেন না? জিন্নার বক্তব্য হচ্ছে যে আমি বলছি মুসলিমরা আমাদের সঙ্গে আছে, মুসলিম লীগের সঙ্গে আছে, আর আমরা মুসলিমরা দেশভাগ চাই, মুসলিমদের দেশ চাই। কংগ্রেস বলছে না, এটা স্বপ্ন দেখছো তো। গান্ধী বললো দেশভাগ করতে গেলে আমার মৃতদেহের উপর দিয়ে দেশভাগ। জিন্না বললো ঠিক আছে, ভোট করে দেখো। ভোট করানো হলো, পরিকল্পনা অনুযায়ী ভোট করানো হলো, এবং পরিকল্পনা অনুযায়ী ভোটে মুসলিম লীগ জিতল। কংগ্রেস বেশি মুসলিম প্রেমী দেখাবার জন্য দাড়িওয়ালা টুপি পরা মুসলিম নেতাদেরকে ভোটে দাঁড়িয়েছে, আর বরঞ্চ মুসলিম লীগ তারা দাড়ি কামানো, চকচকে, সোহরাবর্দী, ফজলুল হক এইসব মানুষকে ভোটে দাঁড় করেছিল, যারা সাহেবের মতো সেজে পড়ত। কিন্তু মুসলিমদের শৃঙ্খলা এবং সচেতনতা অনেক উচ্চ, তারা জানে কে আসল মুসলিম। তাই কংগ্রেসের দাড়িওয়ালা নেতাদের ভোট না দিয়ে দাড়ি কামানো মুসলিম লীগের নেতাকেই তারা মানুষ ভোট দিল, এবং মুসলিম লীগ যেখানে মুসলিম বেশি সেখানে মুসলিম লীগ জিতল, যেখানে হিন্দু বেশি সেখানে কংগ্রেস জিতল। ব্যাপারটা বুঝতে পারছি। হিন্দুরা কংগ্রেসকে জাতীয় পার্টি ভাবছে, তাই হিন্দুরা কংগ্রেসকে ভোট দিচ্ছে, আর মুসলিমরা মুসলিম লীগকে। বাংলা দখল করলো মুসলিমরা 1945-এর শেষ, 46-এর শুরু। ভারত বাংলার প্রথম প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হলেন? আমরা কিছু বলছি না যে মেদিনীপুর থেকে 2য় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়েছে, এটা ভুল। এটা হলো 3য় মুখ্যমন্ত্রী, সুরেন্দ্রবাবু আমাদের 3য় মুখ্যমন্ত্রী। মেদিনীপুর থেকে প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল সোহরাবর্দী। ওই লোকটি যে বাংলার জন্য ডাইরেক্ট অ্যাকশন করেছিল, সমস্ত গণহত্যার লিড করেছিল, ওই লোকটি বাংলাদেশেরই নয়, ওই মেদিনীপুর ছিল। তা সেই সোহরাবর্দী বাংলার চেয়ারে বসলেন। জিন্না উপর থেকে একদম লর্ড মাউন্ট ব্যাটেনকে ডেকে বললো, আপনি দেখুন কংগ্রেসরা বলছিল এরা নাকি মুসলিমের লোক, কিন্তু মুসলিম প্রমাণ করেছে যে মুসলিম ওদেরকে পছন্দ করে না, আমাকে বেশি পছন্দ করে। 1 আর 2 মুসলিম প্রমাণ করেছে যে আমি বলেছি দেশভাগ চাই, মুসলিম আমাকে ভোট দিয়ে প্রমাণ করেছে ওরাও দেশভাগ চায়, তাহলে দেশভাগ করুন, ফাটাফাট। এইবার নেহরু, গান্ধী সবাই মিলে লর্ড মাউন্ট ব্যাটেনকে বললো না, এসব দেশভাগ করা যাবে, বরঞ্চ 3টে আলাদা ক্ষেত্র করে দেশটা করা হোক, স্বাধীনতা দেওয়া হোক। কিন্তু স্বাধীনতা বলতে স্বাধীনতা থাকবে, 3টে আলাদা ক্ষেত্র থাকবে, একটা পশ্চিম, একটা পূর্ব, একটা দক্ষিণ। জিন্না বললো ও এসব নাটক হচ্ছে, আমি কিন্তু এবার ডাইরেক্ট অ্যাকশন করব। ভারতের হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দুরা ভেবে ফেললো ডাইরেক্ট অ্যাকশন মানে কি? রাগ কার উপর? ব্রিটিশের উপর। চাইছে কার কাছে? ব্রিটিশের কাছে। ডাইরেক্ট অ্যাকশন মানে কি? যে ব্রিটিশের উপর হামলা করবে। যার যেমন বুদ্ধি, তারা 21 সাল ভুলে গেছে, গোঘাট গণহত্যা ভুলে গেছে,
তার আগের 1000 বছরের অত্যাচার ভুলে গেছে। হিন্দু ভাবছে মুসলিমের ডাইরেক্ট অ্যাকশন মানে ব্রিটিশের বিরুদ্ধে অ্যাকশন, আর মুসলিম ভাবছে ডাইরেক্ট অ্যাকশন মানে হিন্দুর গলা কাটা। 16 আগস্ট শুক্রবার 1946 সাল বোম্বে থেকে নির্দেশ হলো ডাইরেক্ট অ্যাকশন। সোহরাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়ে মসজিদ থেকে ঘোষণা দিল ডাইরেক্ট অ্যাকশন। কলকাতার রাস্তা রক্তের নদী। 3 দিনে প্রায় 20,000 মানুষকে কাটা হয়েছে, মহিলাদের ধর্ষণ হয়েছে, সমস্ত রকম অত্যাচার হয়েছে। সরকারিভাবে হিসেব হলো 5,400 সামথিং। পরের দিন খবরের কাগজে বেরোলো দ্য গ্রেট ক্যালকাটা কেস। কলকাতা রক্ষা করবে, ফোর্স নেই, কিছু নেই। মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি তো ফোর্সের মালিক, তিনি বলছেন অ্যাকশন হোক। রক্ষার জন্য এগিয়ে এলেন এক সাধারণ বাঙালি ব্রাহ্মণ, তার নাম গোপাল মুখুজ্জে বা গোপাল। তিনি হিন্দু রক্ষী বাহিনী তৈরি করে সেবারের মতো কলকাতাকে বাঁচান। গোপাল পাঠার বিরুদ্ধে মুসলিমরা পিছু ওঠে। মুসলিমরাই ফোর্স থেকে গোপাল পাঠাদের লোককে নিয়ন্ত্রণ করে, কিন্তু তাদের রাগ তো ছিল ডাইরেক্ট অ্যাকশন। তাই তারপর ভেবে চিনতে কোজাগরী লক্ষ্মী পুজোর রাত, যখন গ্রাম বাংলা নোয়াখালীতে মানুষ নিশ্চিন্তে পুজোয় ব্যস্ত, সেই সময় সেই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে হলো গায়ে। হিসাব করলো কলকাতায় গোপালপাটনার মতো লোক আছে, পার্সেন্টেজ একটু বেশি আছে, নোয়াখালীতে মাত্র 18% হিন্দু। চলো ওখানে জমবে ভালো। ডাইরেক্ট অ্যাকশন। কয়েক দিনের মধ্যে নিষ্ঠুর নির্যাতনে শেষ করে দেওয়া হলো। এমন করা হলো যে গান্ধী বেড়াতে গেছিলেন নোয়াখালীতে, তিনি আবার ছাগলের দুধ ছাড়া খান। তিনি গেছিলেন, তার সঙ্গে ছাগলও গেছিল দুটো, কিন্তু তার সঙ্গে আরেকজন গেছিলেন, তার নাম সুচেতা ত্রিপাঠী। আপনারা জানি না লীলা নাগ রায়ের নাম শুনেছেন? সেই লীলা নাগ রায়ের বুদ্ধিতে সুচেতা ত্রিপাঠী সায়ানাইড ক্যাপসুল সঙ্গে করে নিয়ে গেছিলেন। কারণ মুসলিম কত সাংঘাতিক, মুসলিম কত ভয়ানক সেটা বুঝিয়েছিলেন তিনি, এবং সায়ানাইড ক্যাপসুল রেখেছিলেন এই কারণে যদি তিনিও আক্রান্ত হন যাতে করে আত্মরক্ষা করতে পারেন। তা হয়ে গেল ডাইরেক্ট অ্যাকশন। এই ডাইরেক্ট অ্যাকশনের পরে জিন্না আরেকবার বার্তা পাঠালো লর্ড মাউন্টব্যাটেনকে এবং কংগ্রেসকে, যে দেখো আমি কি করতে পারি তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি আমাকে দেশ ভাগ করে না দাও আমি কিন্তু এবার এটা চালাতে। তখন কংগ্রেস হার মানতে শুরু করলো এবং এপ্রিল 1947 প্রায় হার করে এসছে। এদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি হিন্দু মহাসভার দায়িত্ব নিয়েছিলেন, মাঝখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজ, তিনি নিজেকে অসুস্থ বোধ করবার কারণে বারাণসীতে শ্যামাপ্রসাদকে ডেকেছিলেন। ডেকে তার নিজের মালা তার গলায় দিয়ে তার নিজের দায়িত্ব তার গলায় দিয়ে শ্যামাপ্রসাদকে দায়িত্ব দিয়েছিলেন হিন্দুকে রক্ষা করে, বাংলার হিন্দুকে। সেই দায়িত্বের কথা স্মরণে রেখে যখন দেখলেন যে সমস্তটাই ভাগের দিকে যাচ্ছে, যখন ঘোষণা করেছিল ডাইরেক্ট অ্যাকশনের কথা, তখন তারকেশ্বরে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম বলেছিলেন যে প্রয়োজন হলে বাংলার হিন্দু অধ্যুষিত অংশকে আমরা আলাদা করি। সেই পরিকল্পনা মাথায় রেখে যখন 47 সালে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত প্রায় পাকা, তখন শ্যামাপ্রসাদ লড়াই শুরু করেন। গান্ধীকে বললেন, আপনি দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, আপনি বলেছিলেন আপনার মৃতদেহের ওপর দিয়ে দেশ ভাগ হবে, আর আপনি এখন দেশ ভাগের পক্ষে রাখছেন, আপনি বেঁচে আছেন কেন? এ প্রশ্ন সমস্ত দেশবাসী ছিল। কিন্তু নির্লজ্জ কাপুরুষ কংগ্রেসী নেতারা 1947 সালের 15 জুন জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে 2 ঘন্টা ধরে গান্ধী সাফাই দেওয়া বক্তৃতা দিয়েছিল। যে বক্তৃতা শুনে বিরক্ত খান আব্দুল গাফফার খান বিরক্ত হয়ে বেরিয়ে এসে বলেছিল, তোমরা সব বিশ্বাসঘাতক। ইতিহাসে লেখা। এবং 1915 সালে সিদ্ধান্ত হয়ে গেল দেশভাগ হবেই, কারণ কংগ্রেস মেনে নিল। ব্যাস, সঙ্গে সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি লর্ড মাউন্টব্যাটেনকে তার নিজস্ব ক্যারিজমায় যোগাযোগ করলেন। তিনি হিন্দু মহাসভার একটা মাত্র সিটে পশ্চিমবঙ্গে জয়ছিলেন। তিনি যোগাযোগ করে বললেন যে দেখুন, মুসলিম প্রধান মানুষের ভোটে মুসলিম প্রধান মানুষ বাংলাকে নিয়ে নিতে চাইছে, কিন্তু বাংলার তো 1/3 অংশ হিন্দু প্রধান,
আপনি হিন্দু প্রধান মানুষ চাইছে কিনা আপনি জিজ্ঞেস করুন। তখন দুটো ভোট, একটা হচ্ছে মুসলিম প্রধান মানুষের ভোট। মুসলিম প্রধান মানুষরা সবাই বলল প্রায় যে আমরা বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চাই। হিন্দু প্রধান মানুষদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জি তার প্রচন্ড পরিশ্রমে ওই 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে এ প্রান্তের সমস্ত কংগ্রেসী নেতাদের সঙ্গে বলল যে কংগ্রেস তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তোমরা দেখো 15ই জুন বলছে 47 সালের আগস্ট মাসে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, ইংরেজরা দিয়ে দেবে। ইংরেজরা তো আমাদের 48শে জুন পর্যন্ত সময় দিয়েছে, কেন 2.5 মাস সময়? তোমরা বুঝতে পারছো না? না কেন? শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কার করেছিলেন, দেশের মানুষ, দেশের হিন্দু যদি একটু বেশি সময় পেয়ে যায়, নিজেদের ঘর গোছানোর সঙ্গে সঙ্গে ওই বিশ্বাসঘাতক নেতাকে টেনে নেওয়া। ওরা কংগ্রেসের নেতা হওয়ার যোগ্য নয়, ওরা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়, দেশের কোনো বড় নেতা হওয়ার যোগ্য নয়। আর ওরা বড় নেতা হয়ে থাকার জন্য, ক্রিম খাবার জন্য ওরা দেশের মানুষকে ঘর গোছাবার সময় দিতে চায়। তাই জন্য এই 2.5 মাস সময় ইংরেজরা 48 পর্যন্ত সময় দিলেও ওরা সময় দিচ্ছে। তখন সমস্ত কংগ্রেসী নেতা শ্যামাপ্রসাদের পক্ষ নেয়। সিপিএম বা কমিউনিস্ট পার্টি, যোগেন মন্ডলের SC/ST পার্টি, এই ধরনের কয়েকটা দল বিরোধিতা করে এবং 55-21, কেউ কেউ বলে 58-21 ভোটে হিন্দু প্রধান, বাংলার হিন্দু প্রধান এলাকাতেও সমস্ত ভোট পশ্চিমবঙ্গের পক্ষে ছিল না, 21টা ভোট বিপক্ষে ছিল। কিন্তু 55 বা 58টা ভোটে পক্ষে পড়ায় লর্ড মাউন্টব্যাটেনকে কনভিন্স করাতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তারপরে পশ্চিমবঙ্গ নির্বাচন হয়। এবং এই ভোটটা হয়েছিল 20 জুন 1947। তাই 20 জুন 1947 পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গের জন্মদিন। জন্মালো একজনকে পশ্চিমবঙ্গ, কি রকম অবাগা, 79 বছর বয়সে তার প্রথম জন্মদিন পালন হচ্ছে। একজন জন্মালো যে তার প্রথম জন্মদিন পালন হচ্ছে কখন? 79 বছর বয়সে। এই 79 বছর বয়সে এই পশ্চিমবঙ্গের বুকের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। আজকে লম্বা হয়ে যাবে, আমি আর সেই ইতিহাস বলবো না। আজকে আমি এ পর্যন্ত থামবো। খালি এটুকু জেনে রাখুন, এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, এ স্বাধীনতা ছিল না, এ ছিল পরাধীনতার থেকে হালকা হাওয়া। আজকে আমরা যেটা পেয়েছি এ হলো স্বাধীনতা। কারণ স্বাধীনতা এমন পেয়েছি তার জন্মদিন করতে পারি, আজকে জন্মদিন করতে পারছি। এই পশ্চিমবঙ্গ আমাদের মাটি, আমরা এই পশ্চিমবঙ্গকে আজকের তারিখে সুরক্ষিত করেছি। কিরকম সুরক্ষিত? বাড়িতে যদি কোনো ছাত্র পড়াশোনা করে, সেই ছাত্র পড়াশোনা করবার সময় মশা কামড়াচ্ছে, মশাকে মশারি টাঙাতে হয় মশার থেকে বাঁচবার জন্যে, তাহলে মশারি টাঙিয়ে দেওয়া হলো, মশা আর কামড়াচ্ছে না। এইবার সেই ছাত্র যদি পড়াশোনা না করে, মশা যেহেতু কামড়াচ্ছে না তাই ঘুমিয়ে পড়লো, তাহলে কি হবে? তাই পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ, আমরা ছাত্র, হিন্দু ধর্মের ছাত্র, সকালে যোগ করেছি, আত্মার সঙ্গে পরমাত্মার যোগের জন্যই আমরা হিন্দু। আমরা শুদ্ধতার পথে এগিয়ে চলেছি। এই শুদ্ধতার পথে এগোতে গিয়ে যদি আরাম পাই, আরাম পেয়ে যদি পথভ্রষ্ট হই, আমাদের সর্বনাশ হবে। ছাত্র যদি মশার কামড় থেকে বেঁচে গিয়ে বইপত্র বন্ধ করে রেখে দেয়, তাহলে ছাত্রের সর্বনাশ হয়। তাই আমাদেরকে এই মশারি টাঙানো পেয়েছি, সুরক্ষা পেয়েছি, এই সুরক্ষাকে 100 ভাগ কাজে লাগাতে হবে। পরিষ্কার করে মাথায় রাখতে হবে, মাত্র 45.94% ভোট পেয়েছি। কাছাকাছি 6.5 কোটি ভোটের মাত্র 2.99 পেয়েছি আমরা। তাই এই সরকারকে সুরক্ষিত করতে হবে আমাদের আগামী দিনে। আজকে যারা 3 বছর 1 মাস বয়স থেকে 17 বছর 1 মাস বয়স, তারা কেউ ভোট দেয়নি, এরা সবাই 2041 সালে ভোট দেবে। আর এই ভোটদাতা যারা নতুন ভোটদাতা হবে, তার 70 থেকে 80% হবে হিন্দু সনাতন বিরোধী। আবার আজকে যারা ভোট দিয়েছে, যার 70 থেকে 80% হিন্দু সনাতনের পক্ষে ভোট দিয়েছে, তাদের একটা বড় অংশ 2041 সালে মারা গেছে। তাহলে পরিষ্কার, 2041 সাল পর্যন্ত আমাদের সময়সীমা। এই মশারি থাকবে না মশারিকে আরো আমরা অনেক বেশি সুরক্ষিত করব, তা নির্ভর করছে এই পশ্চিমবঙ্গ দিবস শুধু একদিনের জন্মদিন পালনের মধ্যে দিয়ে নয়, যেন প্রত্যেক দিন আমাদের মননে স্মরণে প্রত্যেকটা কর্মের মধ্যে থাকি। আমরা যেন অবিচল থাকি যে আমরা হিন্দু, আমরা হিন্দুত্বের মধ্যে দিয়ে জীবনের সাফল্য অর্জন করব, আর আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই সাফল্যের পথে চলতে পারে, তাই তাদেরকে সুরক্ষিত করব। আজকে অনেক হিন্দু পরিষ্কার বলে, আমি মুসলমানকে ভাড়া দেবো না, একে জায়গা বিক্রি করবো না, ওকে এইটা করবো না। আরে বাবা, তুমি কিছুই করবে না, কিন্তু তোমার বাড়ির মেয়েটা চলে যাবে তাদের সঙ্গে, তখন তোমার কোনটা রক্ষা হবে?
তাই সব জায়গায় সব মুহূর্তে সচেতন থাকতে হবে। যদি আপনার মেয়ে করতে যায় নজর রাখুন, প্রয়োজন হলে সঙ্গে থাকুন, মেয়ের মোবাইল চেক করুন, কোনোভাবে যেন কোনো সংস্পর্শে না আসে, তার দিকে যেন কারো চোখ না পড়ে। যদি সে কালকে মুসলিম বাড়িতে গিয়ে বোরখা পড়ে, তার থেকে দুঃখের কিছু হবে না, কিন্তু তার রক্ষা করবার জন্য আপনি আজকে তাকে বোরখা কিনে দিন, তার সৌন্দর্য ঢাকা দিন, তাকে বোরখা পরিয়ে পড়তে পাঠান, সে জীবনে সফল হোক, তারপরে বোরখা খুলে হিন্দুর মতো করবে, আমি তার সমর্থন। আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।